হ্যালো ভিউয়ার্স, শুরুতেই বলি এক নোবেলজয়ী ডাক্তারের কথা। এই হলেন তিনি, পর্তুগালের ডক্টর অ্যান্থনিও এগাস মোনিজ। ছিলেন একজন নামকরা নিউরোলজিস্ট আর রাজনীতিবিদ। প্রথম জীবনে তিনি খ্যাতি পান সেরিব্রাল এনজিওগ্রাফি আবিষ্কারের জন্য। এটা মস্তিষ্কের রক্তনালী দেখার এক দারুণ পদ্ধতি। 1935 সাল লন্ডনে আয়োজিত হলো এক নিউরোলজি কনফারেন্স। সেখানে ছিলেন ডক্টর মোনিজ। কনফারেন্সে গিয়ে শুনলেন দুজন বিজ্ঞানীর এক অদ্ভুত গবেষণা সম্পর্কে, যারা দুটি এগ্রেসিভ শিম্পাঞ্জির মস্তিষ্কের ফ্রন্টাল লোব কেটে ফেলেছিল। অপারেশনের পর দেখা গেল শিম্পাঞ্জি দুটি শান্ত হয়ে গেছে, ভুল করলেও আর আগের মতো রেগে যাচ্ছে না। এই গবেষণা শুনে ডক্টর মনিজের মাথায় এক আইডিয়া আসে, একই সাথে যুগান্তকারী আবার ভয়ঙ্কর আইডিয়া। তিনি তত্ত্ব দিলেন মানুষের মানসিক রোগ হয় মস্তিষ্কের ফ্রন্টাল লোবে কিছু নিউরাল সার্কিটের সমস্যা হলে। তার ধারণা ছিল সার্জারি করে এই সংযোগ কেটে দিলে রোগীর অস্বাভাবিক আচরণ ঠিক হয়ে যাবে। 1935 সাল ডক্টর মনিজ তার সহকর্মী নিউরোসার্জন আলমেদা লিমাকে দিয়ে প্রথম অপারেশনটি করান। রোগীর মাথার খুলিতে দুটি ছিদ্র করা হয়। ফ্রন্টাল লোবে ইনজেক্ট করা হলো বিশুদ্ধ অ্যালকোহল। সেখানকার স্নায়ু ধ্বংস করে দেওয়া হলো। চিন্তা করুন অবস্থা। এই পদ্ধতি আরও সহজ করতে ডক্টর মনিজ পরে তৈরি করেছিলেন লিউকোটিম নামের এক বিশেষ যন্ত্র, যা দিয়ে মস্তিষ্কের ভেতর থেকে টিস্যু টুকরো করে কেটে আনা হতো। মনিজ এই পদ্ধতির নাম দেন প্রিফ্রন্টাল লিউকোটমি। তিনি খুব দ্রুত তার গবেষণা প্রকাশ করেন, দাবি করেন তার প্রথম 20 জন রোগীর মধ্যে 14 জনই সুস্থ হয়ে গেছে। কিন্তু এই দাবি ছিল অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে। অপারেশনের কিছুদিন পরই রোগীদের দেখে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান। অথচ রোগীর পার্সোনালিটি ডিগ্রেডেশন এবং এই পদ্ধতির দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এসব তিনি পুরোপুরি উপেক্ষা করেছিলেন। অনেক বিশেষজ্ঞ শুরুতেই এর বিরোধিতা করেছিল। তারা বলেন অপারেশনের পর রোগীরা ব্যক্তিত্বহীন হয়ে পড়েছে, তাদের মানসিক অবস্থার উল্টো আরও অবক্ষয় হয়েছে। কিন্তু আগে থেকেই সেরিব্রাল এনজিওগ্রাফির মতো যুগান্তকারী পদ্ধতির আবিষ্কারক হিসেবে মনিজের যে আন্তর্জাতিক খ্যাতি ছিল, তার ভারে এই সমালোচনাগুলো চাপা পড়ে গেল। এত নাম করা লোক যখন বলতেছে, তাহলে তো ঠিকই বলতেছে নাকি? খ্যাতিমান জ্ঞানীগুণী লোক তো আর ভুল কিছু বলে না, তাই না? অবশেষে 1949 সাল থেরাপিউটিক ভ্যালু অফ ফ্রন্টাল লোবোটমি ইন ট্রিটিং সার্টেন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার উদ্ভাবনের জন্য ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পান ডক্টর মনিজ। এই পুরস্কারটি একটি পাশবিক এবং ভুল পদ্ধতিকে বিজ্ঞানের সর্বোচ্চ মঞ্চ থেকে বৈধতা দিয়ে দেয়। এর ফল হলো মারাত্মক। মনিজের খ্যাতি তার ভয়ঙ্কর ধারণা এবং পদ্ধতিকে বিশ্বাসযোগ্যতা দেয়, যা পরবর্তীতে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দেয়। ইউরোপে যখন বিতর্ক চলতেছে ডক্টর মনিজের লিউকোটমি নিয়ে, তখন আমেরিকার একজন ডাক্তার এই পদ্ধতিকে নিয়ে যাচ্ছিলেন এক ভয়ঙ্কর দিকে। তার নাম ডক্টর ওয়াল্টার জ্যাকসন ফ্রিম্যান। ফ্রিম্যান ছিলেন খুবই ক্যারিজম্যাটিক, প্রচার ভালোবাসতেন আর ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। তিনি ছিলেন নিউরোলজিস্ট, কিন্তু সার্জন ছিলেন না। তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। ফ্রিম্যানও কিন্তু উপস্থিত ছিলেন সেই 1935 সালের লন্ডন কনফারেন্সে, যেখানে ডক্টর মনিজও ছিলেন। পরবর্তীতে মনিজের ফ্রন্টাল লোবোটমি রিলেটেড কাজ দেখে ফ্রিম্যান মুগ্ধ হয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন এটাই মানসিক রোগ সারানোর ভবিষ্যৎ। তিনি দেখলেন আমেরিকাতে এই পদ্ধতি চালু করে তিনি ইতিহাস গড়তে পারবেন। ধান্দা কিন্তু এটাই। যেহেতু সার্জারি করার তার কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স ছিল না, তাই তিনি একজন পার্টনার খুঁজতে লাগলেন। খুঁজে পেলেন ডক্টর জেমস ওয়াটসকে, যিনি ছিলেন একজন দক্ষ এবং সম্মানিত নিউরোসার্জন। ফ্রিম্যানের ক্যারিজমা এবং ওয়াটসের সার্জিক্যাল দক্ষতা, এই দুয়ে মিলে তৈরি হলো এক ভয়ঙ্কর জুটি। 1936 সালের 14 সেপ্টেম্বর তারা দুজন মিলে আমেরিকাতে করেছিলেন প্রথম প্রিফ্রন্টাল লোবোটমি। রোগী ছিলেন অ্যালিস হুড হ্যামেট, একজন গৃহবধূ। ডক্টর ফ্রিম্যান এবং ডক্টর ওয়াটস মনিজের প্রিফ্রন্টাল লিউকোটমি পদ্ধতি আরও ভয়ঙ্কর করে তোলেন। কিভাবে? মস্তিষ্কের আরও বেশি সংযোগ কেটে দিতেন তারা। নাম দিয়েছিলেন ফ্রিম্যান ওয়াটস প্রসিডিউর। দুজন মিলে বই লেখেন আর লোবোটমিকে প্রচার করতে শুরু করেন এক যুগান্তকারী চিকিৎসা হিসেবে। ফ্রিম্যান স্লোগান দিতেন লোবোটমি গেটস দেম হোম, মানে লোবোটমি মানসিক রোগীদের হাসপাতাল থেকে বাড়ি ফেরায়।
নিজের দাবির পক্ষে তিনি প্রমাণ হিসেবে দেখাতেন অপারেশনের আগের এবং পরের ছবি। ছবিতে দেখা যেত আগের রোগী ছিল উত্তেজিত বা বিষণ্ণ, আর অপারেশনের পর শান্ত এবং হাসিখুশি। এই ছবিগুলো ছিল খুবই প্রভাবশালী, যদিও এগুলো কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। কিছুদিন পর ফ্রিম্যান এই ফ্রিম্যান ওয়ার্ডস প্রসিডিউর নিয়েও বিরক্ত হয়ে গেলেন। এই অপারেশনে লাগতো দক্ষ সার্জন, অপারেশনের থিয়েটার এবং ঘন্টার পর ঘন্টা ধরে অপারেশন করতে হতো। এত সময় কি তার আছে? তিনি এমন এক পদ্ধতি চাইতেছিলেন যা হবে দ্রুত এবং সস্তা, আর যা তিনি নিজেই করতে পারবেন, কোনো সার্জনের সাহায্য লাগবে না। তার এই আকাঙ্ক্ষা থেকেই জন্ম হয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর পদ্ধতি। ইতালির ডাক্তার এমারো ফিয়াম্বার্টির কাজ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। ফিয়াম্বার্টি চোখের সকেটের ভেতর দিয়ে মস্তিষ্কে ঢোকার পথ খোঁজার চেষ্টা চালাতেন। এই আইডিয়া থেকেই ফ্রিম্যান তৈরি করেন তার নিজের ভয়ঙ্কর পদ্ধতি, যার নাম ট্রান্সঅরবিটাল লোবোটমি, যা কুখ্যাত হয়ে ওঠে আইসপিক লোবোটমি নামে। শোনা যায় তিনি প্রথম দিকে রান্নাঘরের আসল আইসপিক বা বরফ ভাঙার ছুরি ব্যবহার করেছিলেন। পরে এর আদলে বানানো হয় অরবিটোক্লাস্ট নামের এক যন্ত্র। এই পদ্ধতি শুনলে গা শিউড়ে উঠবে। রোগীকে কোনো সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না, ইলেকট্রোশক মেশিন দিয়ে কারেন্ট শক দিয়ে অজ্ঞান করা হতো। এরপর ফ্রিম্যান রোগীর চোখের পাতা তুলে চোখের কোনা দিয়ে অরবিটোক্লাস্ট ঢোকাতেন। তারপর হাতুড়ি দিয়ে অরবিটোক্লাস্টের মাথায় মেরে চোখের সকেটের পাতলা হাড় ভাঙতেন, ঢুকিয়ে দিতেন মস্তিষ্কের ফ্রন্টাল লোবে। যন্ত্রটি মস্তিষ্কের ভেতরে রেখেই এদিকে ওদিকে ঘোরাতেন, যাকে বলা হতো সোয়াং মেডিয়ালি অ্যান্ড ল্যাটারালি। ছিঁড়ে দিতেন ফ্রন্টাল লোব এবং থ্যালামাসের সংযোগকারী স্নায়ুগুলো। এরপর যন্ত্র বের করে অন্য চোখেও একই কাজ করতেন। পুরো প্রক্রিয়া শেষ হতে 10 মিনিটেরও কম সময় লাগতো। এই নতুন পদ্ধতি ছিল দ্রুত এবং সস্তা। এর জন্য লাগতো না কোনো অপারেশনাল থিয়েটার, কোনো সার্জন। ফ্রিম্যানের এই উদ্ভাবন ছিল চিকিৎসা পদ্ধতির নামে এক বর্বরতা। ফ্রিম্যানের পার্টনার ডক্টর ওয়ার্ডস এই বর্বর পদ্ধতি দেখে আঁতকে ওঠেন। একজন দক্ষ সার্জন হিসেবে তিনি মানতেই পারছিলেন না সার্জিক্যাল ট্রেনিং ছাড়া শুধু আইসপিক আর হাতুড়ি দিয়ে মস্তিষ্কের মতো সংবেদনশীল অঙ্গে এভাবে আঘাত করতে পারে। ফলে ফ্রিম্যানের সাথে তার দীর্ঘদিনের পার্টনারশিপ ভেঙে যায়। কিন্তু ফ্রিম্যান তাতে দমে যাননি। তিনি একটি ভ্যান কেনেন, নাম দেন লোবোমোবাইল, আর সারা আমেরিকা জুড়ে তার এই ভয়ঙ্কর মিশন নিয়ে বেরিয়ে পড়েন। তিনি বিভিন্ন মানসিক হাসপাতালে যেতেন, ডাক্তার, নার্স এবং মিডিয়ার সামনে এই অপারেশনের নাটকীয় প্রদর্শনী দিতেন। তার ক্যারিয়ারে তিনি প্রায় 3500-র বেশি লোবোটমি করেন, যার মধ্যে 2500 ছিল আইসপিক পদ্ধতিতে। এই হলো ডক্টর মনিজ এবং ডক্টর ফ্রিম্যানের পদ্ধতির তুলনামূলক চিত্র। আপনারা ভিডিওটি পজ করে এই পার্থক্যগুলো দেখে নিতে পারেন। ফ্রিম্যানের আইসপিক পদ্ধতির ভুক্তভোগী হয়েছিল হাজার হাজার মানুষ। কয়েকজনের গল্প ইতিহাসে লেখা আছে। ফ্রিম্যানের সবচাইতে হাই প্রোফাইল রোগী ছিল রোজমেরি কেনেডি, আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট জন এফ কেনেডির বোন। রোজমেরির কিছু মানসিক এবং আচরণগত সমস্যা ছিলেন কিছুটা খামখেয়ালি। তার প্রভাবশালী বাবা জোসেফ পি কেনেডি ভয় পেয়েছিলেন রোজমেরির আচরণ পরিবারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে হয়তো বাধা হতে পারে। 1941 সাল, মাত্র 23 বছর বয়সী রোজমেরির উপরে লোবোটমি করার সিদ্ধান্ত হলো। জোসেফ কেনেডি তার স্ত্রীর সাথে আলোচনা না করেই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন। অপারেশন করেছিল ডক্টর ফ্রিম্যান এবং ডক্টর ওয়াটস। রোজমেরিকে জাগিয়ে রাখা হয়েছিল। অপারেশন চলার সময় ফ্রিম্যান তাকে গান গাইতে বলেন, যাতে বোঝা যায় মস্তিষ্কের ঠিক কতটা অংশ কাটতে হবে। যখন রোজমেরির কথা জড়িয়ে গেল, তখন তারা অপারেশন থামায়। ফলাফল ছিল বিপর্যয়কর। রোজমেরির মানসিক ক্ষমতা নেমে আসে 2 বছরের শিশুর পর্যায়ে। তিনি ঠিকমতো কথা বলার বা হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলেন। বাকি জীবনটা কাটে প্রায় লোকচক্ষুর আড়ালে। কেনেডি পরিবার কয়েক দশক ধরে এই ঘটনা লুকিয়ে রাখে। রোজমেরির গল্পটি লোবোটমির সবচাইতে অন্ধকার দিক। আবার যেমন হাওয়ার্ড ডালি ছিলেন ফ্রিম্যানের সবচেয়ে কম বয়সী রোগীদের একজন। 1960 সালে হাওয়ার্ডের বয়স ছিল 12। তার সৎ মা তাকে নিয়ে যায় ডক্টর ফ্রিম্যানের কাছে। হাওয়ার্ডের সমস্যা ছিল সে ছিল মেজাজি, প্রায় দিবাস্বপ্ন দেখত, রাতে ঘুমাতে চাইতো না। অর্থাৎ সে ছিল আর 10টা সাধারণ কিশোরের মতোই। ডক্টর ফ্রিম্যান মাত্র কয়েক মিনিটের আলোচনার পর সিদ্ধান্ত নিলেন হাওয়ার্ডের লোবোটমি দরকার।
হাওয়ার্ডকে বলা হলো কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হবে। তিনি গেলেন, কিন্তু সেখানে তাকে ইলেকট্রোশক দিয়ে অজ্ঞান করা হলো। তারপর 2 চোখে আইস পিক ঢুকিয়ে দিয়ে লোবোটমি করা হলো। এই অপারেশনের জন্য ফ্রিম্যান $200 ফি নিয়েছিল। হাওয়ার্ডের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল। পরের বছরগুলো কাটে তার মানসিক হাসপাতালে, সংশোধনাগারে এবং পরে জেলখানায়। তিনি মদ্যপ হয়ে পড়েন, গৃহহীন হয়ে পড়েন। কয়েক দশক পর প্রাপ্তবয়স্ক হয়ে তিনি জানতে পারেন তার সাথে ঘটে যাওয়া এই ভয়াবহতা, এবং তার অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বই লিখেছিলেন। রোজমেরি এবং হাওয়ার্ডের মতো হাজার হাজার রোগীর জীবন লোবোটমির কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। ফ্রিম্যান এটাকে বলতেন সার্জিক্যাল ইনডিউস চাইল্ডহুড, বা অস্ত্রোপচারের মাধ্যমে তৈরি শৈশব। চিন্তা করেন কত খারাপ। এই পদ্ধতিতে মৃত্যুর হারও ছিল মারাত্মক। ফ্রিম্যানের নিজের হিসাবেই প্রায় 15% রোগী অপারেশনের সময় বা পরপরই মারা যেত। একবার ছবি তোলার জন্য পোজ দিতে গিয়ে এক রোগীর মস্তিষ্কে বেশি ঢুকে গিয়েছিল এবং রোগীটি সেখানেই মারা যায়। 1950-এর দশক, লোবোটমির বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়ে ওঠে। আমেরিকার দুশ্মন সোভিয়েত ইউনিয়ন 1950 সাল থেকে এই পদ্ধতিকে অমানবিক ঘোষণা করে নিষিদ্ধ করে দেয়। রোগীদের ভয়ঙ্কর পরিণতি আর মিডিয়ার নেতিবাচক প্রচারণা, যেমন ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট, এই টাইপের জনপ্রিয় উপন্যাস এর বিরুদ্ধে এক জনমত তৈরি করে। কিন্তু লোবোটমির কফিনে শেষ পেরেক ঠুকে দেয় এক বৈজ্ঞানিক আবিষ্কার। 1950-এর দশকের শুরুতে ফরাসি বিজ্ঞানীরা আবিষ্কার করেন ক্লোরপ্রোমাজিন নামে একটি ওষুধ, যা আমেরিকাতে বিক্রি হতো থোরাজিন নামে। এটি তৈরি হয়েছিল অ্যানেস্থেসিয়ার সাপোর্টিং ড্রাগ হিসেবে, কিন্তু দেখা গেল এটি মানসিক রোগীদের শান্ত করতে আর তাদের হ্যালুসিনেশন ও ডিলিউশন কমাতে অবিশ্বাস্যভাবে কার্যকর। এই ওষুধকে পরে বলা হতো ফার্মাকোলজিক্যাল লোবোটমি বা রাসায়নিক লোবোটমি, কারণ এটি মস্তিষ্কের ক্ষতি না করেই রোগীকে নিয়ন্ত্রণ করতে পারত। থোরাজিন ছিল মনোরোগবিদ্যার ইতিহাসের এক বিপ্লব। প্রথমবারের মতো গুরুতর মানসিক রোগের চিকিৎসার জন্য পাওয়া গেল এক কার্যকর উপায়। অ্যান্টিসাইকোটিক ওষুধের আবিষ্কার লোবোটমির প্রয়োজনীয়তা রাতারাতি কমিয়ে দিল। কেউ আইস পিক দিয়ে মস্তিষ্ক ধ্বংস করতে যাবে যখন একটা পিল দিয়েই কাজ হয়? ডক্টর ফ্রিডম্যানের জনপ্রিয়তায় ধস নামে। 1967 সাল, হেলেন মর্টেনসন নামে এক রোগীর উপরে তৃতীয় লোবোটমি করার সময় মস্তিষ্কের রক্তক্ষরণে রোগীটি মারা যায়। এই ঘটনার পর ফ্রিম্যানকে সার্জারি করা থেকে নিষিদ্ধ করা হয়। 1972 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে এই বদমাইশ মারা যায়। ফ্রিম্যানের দেখা দেখি আরও অনেক হাতুড়ে ডাক্তার লোবোটমি শুরু করে। সারা বিশ্বে প্রায় 50,000-এরও বেশি মানুষের উপরে লোবোটমি করা হয়েছিল। হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। আরও হাজার হাজার মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। আজ লোবোটমিকে দেখা হয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বর্বর অধ্যায় হিসেবে। লোবোটমির বিকল্প খুঁজতে গিয়েই দ্রুত বিকাশ ঘটে আধুনিক সাইকোফার্মাকোলজির। এমনকি ডিপ ব্রেন স্টিমুলেশন, যা পার্কিনসন বা তীব্র ওসিডি ডিসঅর্ডারের মতো রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়, তার বিকাশের পেছনেও আছে লোবোটমির কালো অধ্যায় থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। বিংশ শতাব্দীর শুরুতে মানসিক রোগের চিকিৎসার জন্য কার্যকর কোনো ওষুধ ছিল না। সিজোফোনিয়া, বাইপোলার ডিসঅর্ডার বা তীব্র ডিপ্রেশন, এসবের কোনো নির্ভরযোগ্য নিরাময় জানা ছিল না। এই অসহায়ত্ব এবং হতাশার মধ্যেই ডাক্তার এবং রোগীদের পরিবার একটা সমাধানের জন্য মরিয়া হয়ে ওঠে, যা দ্রুত কাজ করবে এবং স্থায়ী হবে, তা যত ভয়ঙ্করই হোক না কেন। লোবোটমির জন্ম হয় এই ডেসপারেট সিচুয়েশনের সুযোগ নিয়েই। তো আজ এ পর্যন্তই। আপনারা হয়তো হেলাকোষ নিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন। হেনরিয়েটা লাক্স হলেন এমন এক মহিলা যার মৃত্যুর বহুকাল পরেও আজও তার শরীরের কোষ বেঁচে আছে এবং অভূতপূর্ব অবদান রেখে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানে। হেলাকোষ নিয়ে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাপোর্ট আমাকে এমন কন্টেন্ট বানাতে আরও উৎসাহ যোগাবে। ধন্যবাদ।